ইন্ডিয়ার ভুল বাংলাদেশ পলিসি এবং সর্বশেষ জানাবো, জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে গেলেও দলের নেতাকর্মীদের জন্য অনুশোচনা নেই হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইন্ডিয়ার ভুল বাংলাদেশ পলিসি। দক্ষিণ এশিয়া যে সমস্ত কারণে অশান্ত হয়ে আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়া। এই অঞ্চলের সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ এই ইন্ডিয়া। আয়তনে বিশাল হলেও এদেশের নেতাদের মন খুব সংকীর্ণ। প্রতিবেশী দেশগুলো যাতে শান্তি ও স্বস্তিতে না থাকে এবং সমৃদ্ধ হতে না পারে, সেটাই তাদের অহর্নিশ চিন্তা। দুনিয়ার তামাম শক্তিশালী দেশের সঙ্গে ইন্ডিয়া সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়, অথচ এই অঞ্চলের প্রতিটি ক্ষুদ্র প্রতিবেশী দেশের ওপর সে চায় দাদাগিরি করতে, কর্তৃত্ব ফলাতে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্রে দেশটির বিরাট মনোযোগ, আর সমর শক্তি বাড়াতে সদা সচেষ্ট তারা। দেশটিতে বুর্জোয়ার, শিল্পপতি ও বড় ব্যবসায়ীদের ফুলে ফেপে ওঠার সুযোগ অবারিত, তবে অর্থনীতির সুষ্ঠু বিকাশ ও সুষম উন্নতি নেই। অঞ্চলে অঞ্চলে এবং মানুষে মানুষে বৈষম্য প্রবল। বর্ণাশ্রম প্রথায় দেশটি বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চার বর্ণে বিভক্ত হিন্দু সমাজ। শূদ্রদের গালভরা হরিজন নাম দেয়া হলেও তারা প্রকট বঞ্চনার শিকার। তাদের মানবাধিকার অস্বীকৃত। সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুরা ইন্ডিয়ায় সংখ্যাগরিষ্ঠ। এই হিন্দুদের শতকরা ৮০ শূদ্র। এরা ছাড়াও ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের হার শতকরা ২০ জনের বেশি, যাদের মধ্যে ১৫%ই মুসলমান। ইন্ডিয়া ব্রিটিশ শাসকদের অধিকারে যাওয়ার আগে সংখ্যালঘু এই মুসলমানেরাই হাজার বছর ধরে শাসন করেছে। এখন হিন্দুত্ববাদীদের হাতে শাসিত ইন্ডিয়ায় মুসলমানেরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ও নিগ্রহের শিকার। দেশের ভেতরে সীমাহীন বৈষম্য ও বঞ্চনা জিয়ে রেখে ইন্ডিয়ার শাসকেরা গোড়া থেকে প্রতিবেশী অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর প্রতি অবলম্বন করে আসছে আধিপত্য ও সম্প্রসারণবাদী নীতি। ১৯৭৪ সালে ব্রিটিশ রাজশক্তির কবল থেকে স্বাধীনতা অর্জনের পর ইন্ডিয়া ছলে বলে কৌশলে দেশীয় রাজ্যগুলোর অধিকার করে। ১৯৪৮ সালের জানুয়ারির মধ্যে রাজস্থান থেকে শুরু করে মণিপুর পর্যন্ত ২১৬টি দেশীয় রাজ্যকে তাদের সন্নিহিত প্রদেশগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়। ২৭৫টি দেশীয় রাজ্য ৫টি রাজ্যে রূপান্তরিত হয় এবং ৬১টি দেশীয় রাজ্যকে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর জুনাগড়, জম্মু, কাশ্মীর এবং হায়দ্রাবাদ দখল করে নেয় ইন্ডিয়া। সর্বশেষে ১৯৭৫ সালে অধিকার করে সিকিম। এর বাইরে কোনো একটা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নেই ইন্ডিয়ার, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ইন্ডিয়ার বৈরী নীতির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক প্রায়শই আধিপত্য বিস্তারমূলক, আর তাতেই আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে। আঞ্চলিক সহযোগিতার অন্যতম মঞ্চ সার্ক কার্যকর হতে পারছে না, যার প্রধান কারণ ইন্ডিয়ার একচেটিয়া আধিপত্য ও দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে সার্কের অগ্রগতিতে অন্তরায় হিসেবে ব্যবহার করা। ভারতের এই নীতি দক্ষিণ এশিয়ার একতা ও সহযোগিতার পথে বড় বাধা। প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়া নানাভাবে হস্তক্ষেপ করে আসছে। নানা রকম চাপ দিয়ে ও ফন্দি ফিকির করে ইন্ডিয়া তার প্রতিবেশী প্রতিটি দুর্বল রাষ্ট্রের কাছ থেকে ১৬ আনার স্বার্থ আদায় করে নেয়। কিন্তু ওইসব প্রতিবেশী দেশের ন্যায্য প্রাপ্য মেটাতে ইন্ডিয়ার টালবাহানার কোনো সীমা থাকে না। কাজেই কোনো প্রতিবেশী দেশের দেশপ্রেমিক কোনো নাগরিক ইন্ডিয়াকে সুপ্রতিবেশী বলে মনে করতে পারে না, বরং সবসময় সন্দেহের চোখে দেখে এবং ইন্ডিয়ার মতলবের ব্যাপারে সচেতন থাকতে চায়। এই বাস্তবতার কারণে ইন্ডিয়া সবসময় প্রতিবেশী দেশগুলোতে তাদের পক্ষে তৎপরতা চালাতে এজেন্ট ও গুপ্তচর নিয়োগ করে থাকে, আর ভেতর ও বাইরে নানা রকম অতৎপরতা চালিয়ে প্রতিবেশী রাষ্ট্রের শাসন ক্ষমতায় ইন্ডিয়াপন্থী সরকার বসাতে চায়। বাংলাদেশের কথা ধরলে এখানে ইন্ডিয়া তাদের অনুগত সরকারকে ক্ষমতায় বসাতে বা টিকিয়ে রাখতে সবসময় তৎপর থেকেছে। এক্ষেত্রে তারা কোনো চক্ষু লজ্জা কিংবা কূটনৈতিক
রীতিনীতি, সৌজন্যবোধ ও নাইসিটিরও তোয়াক্কা করেনি। ইন্ডিয়ার কেন্দ্রে কোনো পার্টি বা জোটের সরকার আছে, তাতে এই আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। ইন্ডিয়ায় কংগ্রেস সরকার ক্ষমতায় থাকতে তারা বাংলাদেশের নির্বাচনী প্রহসনের মাধ্যমে হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করতে প্রকাশ্যেই তৎপরতা চালিয়েছে। পাতানো নির্বাচনের বিরোধিতা কমিয়ে আনতে এবং একটা তথাকথিত গ্রহণযোগ্যতা দিতে সে সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে জাতীয় পার্টির নেতা HM এরশাদের ওপর প্রকাশ্যে চাপ দিয়েছিলেন ভুয়া নির্বাচন বর্জন থেকে সরে আসতে। মোদির আমলে তো জাতীয় পার্টির গোলাম কাদেরকে নয়াদিল্লিতে ডেকে নিয়ে গিয়ে হাসিনার আমি ডামি নির্বাচনের শরিক হতে বাধ্য করা হয়েছিল। ১/১১ কাণ্ডের মূল হোতা জেনারেল মঈন-ই আহমেদকে ৬ ঘোড়া ধরিয়ে দিয়ে তার মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসানোর প্রধান কুশীলব যে ইন্ডিয়ায় ছিল তা তো প্রণব মুখুজ্জে বই লিখেই জানান দিয়ে গেছেন। পিলখানায় সেনাবাহিনীর চৌকস অফিসারদের পরিকল্পিত পৈশাচিক হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া সামলাতে না পারলে হাসিনাকে উদ্ধারে ইন্ডিয়ার সামরিক আয়োজন ও প্রস্তুতির ব্যাপার তো প্রায় সবাই জানে। তালিকা দীর্ঘ না করেই বলে দেওয়া যায় যে ক্ষমতাসীন হাসিনাকে দুর্নীতি এক ফ্যাসিস্ট ঘাতকে পরিণত করার পেছনে ইন্ডিয়ার মদতই মূল ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি সব বৈরিতা ও অতৎপরতা আড়াল করতে ইন্ডিয়া এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল সংগঠনের বিরুদ্ধে সবসময় উগ্র ইন্ডিয়া বিরোধিতার অভিযোগ প্রচার করেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে শত্রুতার নানা কল্পকাহিনী তারা রচনা করেছে। গত প্রায় ১.৫ দশকে ইন্ডিয়া হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রেখে তার আনুগত্যই বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থের একমাত্র ও পূর্ণ রক্ষা কবচ বলে বিবেচনা করেছে। অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখার কিংবা বাংলাদেশের জনগণের মনোভাব ও অনুভূতিকে বিবেচনায় রাখারও কোনো প্রয়োজন বোধ করেনি। দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের সঙ্গেই ইন্ডিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল, কিন্তু এই সম্পর্ককে ইন্ডিয়া পুরোপুরি হাসিনা নির্ভর করে রাখে। হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই সে সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছে। হাসিনার পতন ইন্ডিয়ার কল্পনারও বাইরে ছিল, তাই তার পতন ইন্ডিয়াকে করে তুলেছে কিং কর্তব্য বিমূঢ়। এই অঞ্চলে ইন্ডিয়া তার স্বার্থের বিপন্ন দশা দেখে হতাশ ও অস্থির হয়ে উঠেছে। এই অস্থিরতা ইন্ডিয়াকে আরও বেশি ভুলের ফাঁদে আটকে ফেলেছে। আচানক পতনের মুখে হাসিনা ইন্ডিয়ার কাছে আশ্রয় প্রার্থনা করেন। ওই সময় ইন্ডিয়া পুরো পরিস্থিতি ভালো করে পর্যালোচনারও অবকাশ পায়নি। হাসিনাকে আশ্রয় দিয়ে তারা ধরে নিয়েছিল এই আশ্রয় খুব সাময়িক ও সংক্ষিপ্ত হবে। হাসিনা অচিরেই ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের তৃতীয় কোনো দেশে চলে যাবেন, কিন্তু তা হয়নি। দুনিয়ার কোনো দেশই যে হাসিনাকে ঠাঁই দিতে অস্বীকার করবে তা ইন্ডিয়ার ধারণাও ছিল না। ফলে অনিচ্ছা সত্ত্বেও হাসিনাকে গলগ্রহ হিসেবে অনির্দিষ্টকালের জন্য রেখে দিতে বাধ্য হয়েছে ইন্ডিয়া। হাসিনার মতো একটি ক্যারেক্টারকে আশ্রয় দিলেও তাকে নিষ্ক্রিয় রাখা যায়নি। বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ওখানে বসেই হাসিনা তার কুটচাল ও নানামুখী অতৎপরতা অব্যাহত রেখেছেন। তার দলবল ও সুবিধাভোগীদের সক্রিয় করতে সচেষ্ট হয়েছেন। প্রতিবেশী দেশের বিরুদ্ধে এই অতৎপরতায় ইন্ডিয়া তার ভূখণ্ডকে ব্যবহারের সুযোগ হাসিনাকে দিচ্ছে। কেবল হাসিনাই নন, তার রেজিমের হত্যাযোগ্য ও লুণ্ঠনের হোতাদের আরও অনেকের জন্য ইন্ডিয়া হয়ে উঠেছে এক অভয় আশ্রম। এটা বাংলাদেশের প্রতি চরম অবৈরী আচরণ। শুধু তাই নয়, ইন্ডিয়ার উস্কানি ও মদতে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টির প্রচেষ্টাও দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে ইউরোপ, আমেরিকাকে দিয়ে সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর একটা বড় রকমের চাপ প্রয়োগ করানো যায়। এসব তৎপরতা চালাতে গিয়ে ইন্ডিয়া ভুলে যাচ্ছে যে আগেকার পরিস্থিতি আর নেই, দিন বদলে গেছে। ইন্ডিয়ার সমকক্ষ না হোক, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব আগের তুলনায় অনেক গুণে বেড়ে গেছে। সেটা চীনের কাছে যেমন, ঠিক তেমনই পশ্চিমা দুনিয়ার কাছেও। কাজেই এখন কেউই আর বাংলাদেশকে আগের মতো ইন্ডিয়ার চোখ দিয়ে দেখে না। এই অঞ্চলে বাংলাদেশ এখন ইন্ডিয়ার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই রাষ্ট্রের সঙ্গে কেউই ইন্ডিয়ার মাধ্যমে নয়, সরাসরি সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাসী। কাজেই ইন্ডিয়াকে তাদের স্বার্থেই বাংলাদেশের ব্যাপারে ভুল নীতি ও হঠকারী কর্মপন্থা অবিলম্বে বদলাতে হবে। না হলে এই অঞ্চলে ইন্ডিয়ার জন্য হবে সকলই গরলভেল। জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে গেলেও দলের নেতাকর্মীদের জন্য অনুশোচনা নেই হাসিনার। ছাত্র জনতার ভয়ে জীবন নিয়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও
তার মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই, বরং তার ফাঁস হওয়া কল রেকর্ডের কথাবার্তায় কেবল প্রতিশোধের আগুন শিখা ঝরে পড়েছে। এখনও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালমন্দ করে যাচ্ছেন। এই ধরনের মানসিকতা যে মানসিক বিকারগ্রস্তদের হয়ে থাকে তা বলা বাহুল্য। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, দেশে রেখে যাওয়া শেখ হাসিনার নেতাকর্মীদের মধ্যেও ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা নিয়ে কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনা ও তার গড়া আইন শৃঙ্খলা বাহিনী দলের খুনি গুন্ডারা নির্বিচারে গুলি করে যে কয়েক হাজার ছাত্র, শিশু, সাধারণ মানুষ হত্যা করেছে, চিরতরে অন্ধ ও পঙ্গু করে দিয়েছে, তা নিয়ে তাদের মধ্যে কোনো মায়া মমতা পরিলক্ষিত হচ্ছে না। এর অর্থ হচ্ছে, হাসিনার মধ্যে যেমন মানবতা বলে কিছু নেই, তেমনি তার নেতাকর্মীদেরকেও সেভাবেই গড়ে তুলেছেন। তার শাসনামলে দেশের মানুষ দেখেছে ছাত্রলীগ, যুবলীগ কিভাবে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছে। ফলে এমন এক নিষ্ঠুর ও মানবতাহীন দলের নেতাকর্মীদের মানুষ কেন মেনে নেবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।